আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উচ্চ মাধ্যমিকের ফলাফল ৩১ ডিসেম্বর। জেএসসি এসএসসি নম্বর সমন্বয় করে তৈরি হচ্ছে মার্কশিট। সরকারের বরাদ্দ দেওয়া বাসায় না উঠলে বাড়ি ভাড়া ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুদিনের সফরের সন্ধ্যায় ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। কাল দ্বিপাক্ষিক বৈঠক। এবং করোনার নতুন সংক্রমণে একঘরে যুক্তরাজ্য, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ৪০টিরও বেশি দেশ। সৌদি আরব ও ওমানের পর কুয়েতের সব সীমান্ত বন্ধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক নিহাল আহমেদ। জেএসসির বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরের ২৫% ও এসএসসির ৭৫% যোগ করে এবারের এইচএসসির নম্বর বণ্টন করা হবে। এতে জিপিএ 5 বা A+-এর সংখ্যা কমতে পারে বলে মনে করছেন শিক্ষা গবেষকরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। করোনা মহামারীর কারণে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরিতে সৃষ্টি হয় জটিলতা দূর করতে কাজ শুরু করে কারিগরি কমিটি। সিদ্ধান্ত হয় জেএসসিতে প্রাপ্ত নম্বরের 25% এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে এইচএসসির ফলাফল তৈরির। কারিগরি কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, বিভাগ পরিবর্তন কিংবা যাদের জেএসসি পরীক্ষা দিতে হয়নি তাদের ক্ষেত্রে যৌক্তিক সমাধান করা হচ্ছে। যে সাবজেক্টের কথা বলেন যদি নাও থাকে, অন্য একটা সাবজেক্ট যে সাবজেক্টতে হয়তো বা সে বেশি নাম্বার পেয়েছে, এই ধরনের সাবজেক্ট হয়তো বা আমাদের পরামর্শ কমিটি যোগ করতে বলবেন। কাজেই ছাত্রদের আশঙ্কাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। 25, 26, 27 এইভাবে ডেট আমাদের পক্ষ থেকে বলা হয়নি ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য। সেটা রক্ষা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, যেহেতু একটু জটিল বিষয়। হ্যাঁ, এবং এটা আমাদেরকে তো এমন রেজাল্ট দেওয়া যাবে না যেটা একটা হাস্যকর রেজাল্ট হয়ে যায়। এই পদ্ধতিতে 13,65,000 পরীক্ষার্থীর সবাই পাশ করবে, তবে কমতে পারে A+-এর সংখ্যা। যারা জেএসসি ও এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে তাদের ফলাফল মোটামুটি এক থাকলেও হেরফের হতে পারে অন্যদের ক্ষেত্রে। উচ্চ শিক্ষা স্তরে ভর্তির ক্ষেত্রে তাদের এই গোল্ডেন জিপিএর ফলাফলটা এক ধরনের প্রভাবকের কাজ করে। সেই ক্ষেত্রে তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায় গোল্ডেন জিপিএ পাওয়া বা জিপিএ 5 পাওয়া। যারা 4 সাবজেক্ট সহ জিপিএ পেয়েছিলেন, 5 পেয়েছিলেন এবং বা তার নিচে পেয়েছিলেন, তাদের অনেকেরই জিপিএ থাকবে না। সামগ্রিকভাবে এখানে গোল্ডেন জিপিএ বা জিপিএ 5 কমে যাবে। এই ধরনের একটা সরলীকরণ ফলাফল দেওয়ার প্রেক্ষাপটে অনেক ছেলে মেয়েই সেটা হয়তো মেনে নিতে পারবে না, যেটা প্রকৃতপক্ষে পরীক্ষা দিয়ে এই স্টুডেন্টরা জিপিএ না পেলেও তাদের মানতে হতো। অবশ্য A+ধারী ছাড়া অন্য যে কোনো শিক্ষার্থী 2021 সালের এইচএসসিতে ইমপ্রুভ বা মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারের বরাদ্দ দেওয়া বাসায় না উঠলে বাড়ি ভাড়া ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় দেশের শিল্প কারখানা ও বাসাবাড়ির গ্যাস সংযোগ প্রিপেইড মিটারের আওতায় আনার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সরকারি বাসভবনের তুলনায় বাইরে কম টাকায় বাড়ি ভাড়া পাওয়া আর কর্মস্থলে যাতায়াতে বেশি সময় লাগার অজুহাতে বরাদ্দকৃত বাসায় উঠতে অনীহা অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের। বরাদ্দ দেয়া এসব বাসায় দ্রুত ওঠার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভায় যোগ দিয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না।
এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। গ্যাসের অপচয় রোধে আবাসিক গ্রাহকদের জন্য ৩ লাখ প্রিপেইড মিটার স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে সরকার। পরবর্তীতে সব শিল্প কারখানা এর আওতায় আনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। গ্যাস প্রিপেড মিটার খুব দ্রুত সব জায়গায় লাগাতে হবে, তবে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ইউজের জন্য বেশি গুরুত্ব দিয়ে, যেহেতু সেখানে বেশি পরিমাণ গ্যাস ব্যবহার হয় বাড়ি হাউস হোল্ডের চেয়ে, সেখানে যেন তাড়াতাড়ি করে আমরা অতি দ্রুত প্রিপেড গ্যাস মিটার স্থাপন করতে পারি সেই বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। এইগুলো ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। এদিকে প্রায় ৩,৩০৮ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে নরসিংদীর পল্লী অবকাঠামো উন্নয়ন, খুলনায় পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণে ভূমি অধিগ্রহণ, মানব সম্পদ উন্নয়নে পানি সরবরাহ এবং স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের ৪০টিরও বেশি দেশ বিমান চলাচল বিচ্ছিন্ন করলেও বাংলাদেশ এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মহিবুল হক। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন আবিষ্কার হওয়ায় অন্য দেশগুলোর মতো বাংলাদেশও শঙ্কিত বলেও জানান বিমান সচিব। অন্যদিকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল হলেও পরবর্তী আবার ফ্লাইট চালু হলে বাড়তি টাকা ছাড়াই যাত্রীদের টিকিট রি-ইস্যু করা হবে বলে জানান এই কর্মকর্তা। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ তাদের এয়ারপোর্টটা বন্ধ করে দিয়েছে। তাদের এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ার কারণেই আমাদের বাংলাদেশের থেকে কোনো ফ্লাইট সেখানে যেতে পারছে না। একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশ এখনও এই বিষয়টা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি এবং আমরা সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেবো যে আমরা কি করব আর কি। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই নিবিড়ের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৩২৯ জনে। এর মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং সিলেট, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। সবশেষ ২৪ ঘন্টায় ১৫,৪৫২টি নমুনা পরীক্ষায় ১,৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.৭০%। মোট আক্রান্তের সংখ্যা ৫,০৩,৫০১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২৩৫ জন। এই নিয়ে মোট সুস্থ হলেন ৪,৪১,৯২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২ দিনের সফরে আজ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু। সন্ধ্যায় তার ঢাকার আসার কথা রয়েছে। আর এই সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। ঢাকায় অবস্থানকালে তুর্কি দূতাবাসের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। প্রায় ৩,৫০০ কোটি টাকা পাচারের পর বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার ওরফে পিকে হাওলাদারকে গ্রেপ্তার করে কাজ শুরু করেছে ইন্টারপোল। আগামী ৩ মাসের মধ্যে এই বিষয়ে সুখবর পাওয়া যাবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এছাড়া পিকে হালদারের বিষয়ে দুদকের তদন্ত শেষ পর্যায়ে বলে জানান তিনি। পিকে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের বিষয়ে আগামী ৩ জানুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে গত ৯ ডিসেম্বর আদেশ দেন হাইকোর্ট। একই সাথে তার বিষয়ে দুদকের তদন্ত রিপোর্টও জানাতে বলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ। পিকে হালদারের সর্বশেষ আপডেট হলো এইখানে আরও ভালো মজার খবর আছে। ইনভেস্টিগেশন অনেক দূর এগিয়ে গিয়েছে, ৩-৪ মাসের বেশি লাগবে না। আর পিকে হালদারের যেটা বিদেশি ইন্টারপোলের কাছে চিঠি পাঠানোর কথা সেটা অলরেডি কোর্টের অর্ডার কমিউনিকেট হয়ে গেছে। এটা হোম মিনিস্ট্রির মাধ্যমে ইন্টারপোলে অলরেডি কমিউনিকেট হয়েছে। কাজে কাজ শুরু করেছে ইন্টারপোল এবং আমরা অচিরেই হয়তোবা একটা ভালো খবর আশা করতে পারি।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওরাফা ইসলামকে 28 ডিসেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 10 ডিসেম্বর পাপুলের স্ত্রী ও মেয়েকে 10 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে তারা নিম্ন আদালতে গেলে সুপ্রিম কোর্টের ছুটি চলার সময় নাকি অবকাশের পর হবে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। বিষয়টি হাইকোর্টকে জানানোর পর তারিখ পিছিয়ে 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন আদালত। অর্থ ও মানব পাচারের অভিযোগে বর্তমানে কুয়েতের কারাগারে আছেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুল। সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সীমান্তর স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে সিলেট শ্রীমঙ্গল ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করে সেতুমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনে বিএনপিকে জয়ী করার গ্যারান্টি দেওয়াই হচ্ছে দলটির গণতন্ত্র। বিএনপি গণতন্ত্র নেই বলে তারস্বরে অভিযোগ করে প্রতিদিন, সরকারের সমালোচনা করে নিত্যদিন। গণতন্ত্র আছে বলেই তো আপনারা যা খুশি তাই বলতে পারছেন। মাঝে মাঝে বিদ্বেষ প্রসূত বক্তব্য আপনারা দিয়ে চলছেন, অন্ধ সমালোচনা করছেন। সেজন্য তো আপনাদের কাউকে কোনো প্রকার হেনস্থার মুখোমুখি করছে না সরকার। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বছরব্যাপী নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। উদযাপন কমিটির চেয়ারম্যান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, এই উপলক্ষে 25টি উপকমিটি গঠন করা হয়েছে। একদিকে করোনা মহামারী, অন্যদিকে সরকারের দমন পীড়নের মুখে সুবর্ণ জয়ন্তী সফল করা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা। স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন এবং এই স্বাধীনতাকে আজকে রক্ষা করা এটাও আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতাকে তারা দলীয়করণ করছে, তারা অর্থনীতিকে আজকাল লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে, পুরোপুরি একটা অকেজো একটা পার্লামেন্ট তৈরি করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। আমাদের সামনে একটাই লক্ষ্য, স্বাধীনতা যুদ্ধে আমরা যে মূল চেতনাটিকে নিয়ে আমরা সংগ্রাম করেছিলাম, লড়াই করেছিলাম, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, সেই গণতান্ত্রিক চেতনাকে ফিরিয়ে নিয়ে আসা। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে সিলেট বিভাগে 3 দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। কর্মসূচি সফল করতে সকাল থেকে পরিবহন শ্রমিকরা দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে ধর্মঘটের কারণে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব পরিবহন বন্ধ রয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাড়ি না পেয়ে অনেকেই পায়ে হেঁটে, রিকশা কিংবা মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছেছেন। তবে পুলিশ বলছে, যানবাহন চলাচলে কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাজ্যে 70 গুণ বেশি সংক্রামক করোনা ভাইরাস শনাক্ত হয় দেশটিকে অনেকটাই একঘরে করে ফেলেছে বহির্বিশ্ব। 40টিরও বেশি দেশ ফ্লাইট বাতিল করেছে এই গন্তব্যে। আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটির নাগরিকরা। এদিকে নতুন ধরনের এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। বিমানবন্দরে আটকে গেছে শত শত যাত্রী, দেশের সীমান্ত বন্ধ, বাজারের সামনে দীর্ঘ লাইন, যতটা সম্ভব খাবার মজুদে ব্যস্ত সবাই। খাদ্য সংকট হবে না বলে সরকার বারবার আশ্বস্ত করার চেষ্টা করলেও মানছেন না কেউই। পুরো যুক্তরাজ্যের গেল 2 দিন ধরে এই চিত্র। সবচেয়ে বেশি বিপর্যস্ত লন্ডন। তবে আতঙ্কিত না হয়ে ভাইরাস প্রতিরোধে সবাইকে আরও কঠোর স্বাস্থ্যবিধি পালনের অনুরোধ জানান দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব সকলকে নিরাপদ রাখা। তাই নতুন এই করোনার সংক্রমণ রোধে বড়দিনের উৎসব বাতিল করা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য
যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে 40টিরও বেশি দেশ। এর আগে দেশটির স্টেট হেলথ সেক্রেটারি জানিয়েছিলেন নতুন এই ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে। তবে এ ব্যাপারে দ্বিমত পোষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে নয়, তবে এই ভাইরাসকে এখন থেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ভাইরাস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা চালিয়ে যেতে হবে। শুধু যুক্তরাজ্য নয়, নতুন এই অতি সংক্রামক ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতেও। নব্য ভাইরাসটি মোকাবেলায় করণীয় সম্পর্কে বেলজিয়ামে বসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। সুশীল সমাজের সহযোগিতা না পেলে সরকারের একার পক্ষে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভী। সকালে অনলাইনে বাংলাদেশ সিভিল সোসাইটির ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সাথে সরকারের পাশাপাশি সব সংগঠনকে এক হয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আরও বেশি কাজ করার আহ্বান জানান ডক্টর গৌহর রিজভী। স্বাধীনতার পরে থেকেই এনজিওতে এনজিও নিয়ে অনেক ধরনের সিএসও অর্গানাইজেশন নিয়ে আপনারা কাজ করছেন, and it is to the credit also of Bangladesh government to recognize from the very start that without the partnership of civil society organization Bangladesh উন্নতি করতে পারে না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা দুর্যোগে স্বাস্থ্য সেবায় এগিয়ে আসতে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা সামাজিক দায়বদ্ধতা থেকে এ খাতের ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন একটি অ্যাম্বুলেন্স। আত্মমানবতার সেবায় বারভিডার এ অবদান স্বাস্থ্য খাতের কার্যক্রমকে আরও জোরালো করবে বলে মনে করেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। পরিবহন খাতে 4 দশকেরও বেশি সময় ধরে রিকন্ডিশন গাড়ি আমদানি ও বিপণন করছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডা। এই শিল্পে অ্যাসোসিয়েশনের 9 শতাধিক সদস্যের বিনিয়োগ কয়েক হাজার কোটি টাকা। আমদানি করা প্রতিটি গাড়ির লেবি বাবদ 1000 টাকা নিয়ে থাকে প্রতিষ্ঠানটি। করোনা মহামারীতে ওই খাতসহ বারভিডার নিজস্ব তহবিল থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা এরকম আত্মমানবতার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা এরকম গাড়ি উপহার দেব। নতুন এবং পুরাতন গাড়ি যে শুল্ক আইন, এখানে আমাদের একটু বৈষম্য আছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই বৈষম্যটা আমাদের ঠিক করতে হবে। আমাদের অকশন প্রক্রিয়াটা যেন একটু ধীর করে এবং করোনাকালীন সময়ে সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের যে পোর্টের রেন্ট ভাড়াটা যেন মকুব করা হয়। জনকল্যাণমুখী এসব কাজের পাশাপাশি ড্রাইভিং স্কুল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে বারভিডা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এই ধরনের উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। অ্যাম্বুলেন্সের সংখ্যা বেশি থাকে, তাহলে আমার রোগীর অনেক রোগী দ্রুত সেবা পাবে এবং এটা তারই একটা অতিরিক্ত সংযোগ যে আমার রোগীরা আরও অনেক দ্রুত সেবা পাবে। লেভি আদায় করছি গাড়ি প্রতি 1000 টাকা করে। এই টাকা দিয়ে আমাদের সদস্যদের বিভিন্ন রকমের বিপদ আপদে, মৃত্যুতে, অসুস্থতায়, এমনকি সরকারের বিভিন্ন কার্যক্রমে আমরা ব্যবসার বাইরে কাজগুলো করতে চাই। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন বারভিডার পরিচালনা পর্ষদ। পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। ব্রিটেনে অতি দ্রুত সংক্রামক নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপর ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে ফাইজার ও মডার্না। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, সদ্য আবিষ্কৃত টিকাটি এসব রোগীদের ক্ষেত্রে কতটুকু কার্যকর তা নিশ্চিত হতে সামনের দিনগুলোতে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। বলা হচ্ছে, যুক্তরাজ্যে রূপান্তরিত ভাইরাসটি 70% বেশি সংক্রামক। নতুন ভাইরাসটি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
করোনা ভাইরাসের টিকা নিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আস্থা তৈরি করতে নিউ ইয়র্কের ক্রিস্টিনা কেয়ার হাসপাতাল থেকে এই টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ৭৮ বছর বয়সী জো বাইডেনকে দেওয়া হয়েছে ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ। পরে ভ্যাকসিনের গবেষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট বার্তায় জো বাইডেন বলেন, এই ভ্যাকসিন মানুষকে নিরাপদ রাখবে। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধিও মেনে চলার আহ্বান জানান তিনি। এর আগে এই টিকা নেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। গত সপ্তাহে এই ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসন FDA। করোনা মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত এই দেশে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 3,19,000-এরও বেশি মানুষ, আক্রান্ত 1,80,00,000-এরও বেশি। করোনা চাকরি হারিয়ে 2 সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়লেও দমে যাননি লালমনিরহাটের রাশিদা। বেঁচে থাকার অবলম্বন খুঁজতে সামান্য ঋণ নিয়ে নিজের সেলাই মেশিন দিয়ে শুরু করেন মাস্ক তৈরির কাজ। তাই দিয়ে মহামারীর এই দুঃসময়ে জীবনযুদ্ধ করছেন তিনি। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। প্রবাসে থাকা স্বামী কোনো খোঁজ খবর রাখে না রাশেদা ও তার 2 সন্তানের। লালমনিরহাট নবীনগরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয়ার কাজ করে কোনো রকমে টেনে চলছিলেন সংসার। করোনায় বন্ধ হয়ে যায় সে আয়ের পথ। চাকরি হারিয়ে চোখে অন্ধকার দেখেন রাশেদা। এ সময় বন্ধুর কাছ থেকে 200 টাকা ঋণ নিয়ে সস্তায় 5 গজ কাপড় কিনে বাড়ির সেলাই মেশিনে তৈরি করতে শুরু করেন মাস্ক। এসব বিক্রি করেন বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, ওষুধের দোকানও রাস্তাঘাটে। মার্কেটের তুলনায় তার তৈরি মাস্কের দাম কম হয়, অল্প সময়ে বেশ সাড়া পড়ে যায়। আসতে থাকে অর্ডার। আমার ওই মাস্কটা দেখার পরে অনেকের পছন্দ হয়, অনেকে আমার কাছে আবার ওই মাস্ক বানিয়ে চায়। আমি বলছি যে আমি ব্যবসা করি, পাইকারিতে আমি 15 টাকা পাইকারি দেবো, আপনারা যত ইচ্ছে আপনারা বিক্রি করতে পারেন। বিভিন্ন অফিসে আমার মাস্ক বিভিন্ন জায়গায় আমি দেওয়া শুরু করলাম। এইভাবেই আমি সব জায়গায় সেল করা তখন আমি শুরু করি। মাস্ক বিক্রির টাকা দিয়ে আরও 3টি সেলাই মেশিন কেনেন রাশেদা। এলাকার দরিদ্র স্বামী পরিত্যক্তদের কাজে লাগিয়ে প্রসারিত করেছেন তাদের আয়ের পথ। বাড়ির সামনে একটি মুদি দোকানও দিয়েছেন তিনি। উনি খুব অসহায় অবস্থায় প্রশিক্ষণ নিতে এসেছিলেন এবং খুব মনোযোগী ছিলেন কাজের প্রতি। অনেক টাকা ইনকাম করছেন, পাশাপাশি অনেক মহিলাদের কাজের সুযোগ করে দিয়েছেন। নারী উদ্যোক্তার মডেল উল্লেখ করে প্রয়োজনে রাশেদাকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। অনেক পরিশ্রম করে সে স্বাবলম্বী হয়েছে এবং সে একটা ক্ষুদ্র নারী উদ্যোক্তা, তাদের জন্য একটা মডেল বা নজির তৈরি করেছে। আরো যারা এগিয়ে আসবে এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তা, তাদেরকে আমরা পাশে আছি। প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের সহায়তা করছি। যে করোনায় চাকরি হারিয়েছেন, পরিশ্রম আর মনোবল দিয়ে সে পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাশেদা হয়েছেন স্বাবলম্বী। ভবিষ্যতে আরও অনেক নারীর কর্মসংস্থান তৈরির ব্যাপারে পরিকল্পনা তার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে পার্টিস খেলার খবর। তিন ম্যাচ সিরিজের শেষ T20-তে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে হোয়াইট হাউস এড়ালো পাকিস্তান। 2-1 সিরিজ জিতল স্বাগতিকরা। নিউজিল্যান্ডের দেওয়া 174 রানের লক্ষ্যে খেলতে নেমে 2 বল বাকি থাকতে 6 উইকেটে 177 রান করে পাকিস্তান। দলের পক্ষে মোহাম্মদ রেজওয়ান ক্যারিয়ার সেরা 89 ও মোহাম্মদ হাফিজ করেন 41 রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 173 রান করে নিউজিল্যান্ড। কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে 63 ও সেইফার্ট করেন 35 রান। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রেজওয়ান আর সিরিজ সেরা টিম সেইফার্ট। স্প্যানিশ লা লিগায় রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই মৌসুমে পারফরমেন্সে ধারাবাহিকতা ফিরে পেতে ঢুকছে কাতালানরা। 13 ম্যাচ শেষে 6 জয় আর 4 পরাজয় নিয়ে টেবিলের 5-এ আছে রোনাল্ডো কোম্যানের দল। সবশেষ ম্যাচেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা। শিরোপা রেসে টিকে থাকতে জয়ে ফেরার বিকল্প নেই লিওনেল মেসির সামনে। পরিসংখ্যান বিচারে এগিয়ে থেকে মাঠে নামবে বার্সেলোনা। দু দলের 14 সাক্ষাতে 12টিতে জয় পেয়েছে গ্রিজম্যানরা। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না সার্জি রোবার্টো, জেরার্ড পিকে এবং আনসু ফাতি। রাত 3টায় শুরু হবে ম্যাচটি। ম্যাক্স BSPA স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডের সেরার পুরস্কার জিতেছিলেন দৈনিক সমকালের সেকেন্দার আলী।
অনারম্বর এক অনুষ্ঠানে বিওএ ভবনে এই পুরস্কারের তৌফিক আজিজ খান ট্রফি ও নগদ অর্থ তার হাতে তুলে দেওয়া হয়। এছাড়া সেরা সাক্ষাৎকারের জন্য আতাউল হক মল্লিক ট্রফি জিতেন। প্রথম আলোর মাসুদ পারভেজ সেরা ফিচারের জন্য রণজিৎ বিশ্বাস ট্রফি পান। প্রথম আলোর রানা আব্বাস এবং সেরা ফটোগ্রাফির জন্য বদরুল হুদা চৌধুরী ট্রফি জয় করেন কালের কণ্ঠের মীর ফরিদ। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিএসপি এর সভাপতি সনদ বাবলা ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ। সিলেট বিভাগে কিছু লোক এটিএন বাংলার লোগো ব্যবহার করে বিভিন্ন ধরনের রিপোর্ট করছেন, একই সাথে চাঁদাবাজিও করছেন তারা। এটিএন বাংলা কর্তৃপক্ষ তাদের কোনো নিয়োগপত্র দেয়নি। এটিএন বাংলার নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।